আমি এই পৃথিবীর সকল বিচারককে হ্যাঁ তো থামিয়ে দিতে পারি একটা কথা বলার মাধ্যমে। কথাটা হলো, বিচারক সাহেব আপনি বিচার করেন, কিন্তু কোনো রকমের কোনো ভাষা ব্যবহার করতে পারবেন না। মানে বিচারক সাহেব বিচার করবেন, কি তিনি ভাষা ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় না কোনো বিচারক উপায় খুঁজে পাবে বিচার কাজ চালানোর। এবারে যদি বলি বিচারক সাহেব বিচার করেন, কিন্তু ভাষা ওই ব্যক্তির কোনো সুস্থ সুন্দর ব্যবহার করতে পারবেন না। এইবার আমার মনে হচ্ছে না বিচারক সাহেব এমন করে বিচার করতে পারবেন যে বিচারটা নীতি প্রসঙ্গে সুস্থ। অর্থাৎ বিচারক সাহেবকে বিচার করতে হলে সুস্থ নীতি প্রসঙ্গে ভাষা ওই ব্যক্তির দৃষ্টিভঙ্গির হৃদয়ঙ্গম স্থানটাকে সুস্থ রাখতে হবে, তাহলে এটা সুস্থ বিচার কার্য চালাতে পারবেন। আর অমন সুস্থ বিচার বোধটা আসে সম্পূর্ণ প্রকৃতির কাছ থেকে, যেটা স্বতঃস্ফূর্ত। আর স্বতঃস্ফূর্ত ওই আঙ্গিনে নয় এমন যা কিছু তা সবাই অপরাধী, ক্রাইমার। এই ক্রাইমার যেটা প্রকৃতির সাথে নয়, তাকে প্রকৃতির মাঝে নেওয়া কারো দায়িত্ব না। প্রকৃতি যা নেয়নি তাকে কে প্রকৃতির মাঝে ঢুকে দেবে। এই বিচারবোধগুলো ঠিক রেখে যে সুস্থ বিচার কার্য, তাই হবে প্রবহমান প্রকৃতি জগৎ জীবনের শান্তি। এরপরে আমি একটু তথ্য ভিন্ন আরেকটু যা সামনে গেলে দেখতে পাচ্ছি এরকম যে স্রষ্টা যিনি হন না কেন, স্রষ্টা আমরা কল্পনা করি, ভাবি স্রষ্টা একজন আছে। স্রষ্টা যিনি হন না কেন, তাকে কিন্তু কোনোটা ভাষাকে উপায় করে সৃষ্টি করতে হয়েছে। যে কোনো কিছু সৃষ্টি করার জন্য তার একটা ভাষা দিতে হয়েছে, তার একটা ভাষা উপায় তাকে ভেবে নিতে হয়েছে। অর্থাৎ ভাষার প্রতি স্রষ্টা এনিহাউ যেই নাম যে পরিচয় হন না কেন, তিনি ভাষার শরণাপন্ন, এটা বুঝতে পারছি। স্রষ্টা ভাষার শরণাপন্ন, ভাষার প্রতি একটা সুস্থ দৃষ্টিভঙ্গি দিয়ে সুস্থ জীবনের পরিচয়, তা সুস্থ নিশ্চিত সময় দিন যাপনের উপায় খুঁজে নেওয়া সমস্ত বিশ্বস্তরে। এই অধ্যায়ে যেটা প্রকৃতির সাথে সেটা যায় না, সেটা তো আমার অন্য কিছু বুঝতে হবে, যে প্রকৃতির নয় এমন একটা কিছু প্রকৃতির মাঝে বিরাজমান আছে। আর তা বুঝবই না বা কেন। গৌতম বুদ্ধ একজন রাজা ছিলেন, চীনের মতো একটা বিরাট দেশের তিনি রাজা ছিলেন, প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি রাজকার্য চালানোর সময় সে কোনো একটা কিছু, তার দায়িত্ব রাজদায়িত্ব, এবং সে শৈশব থেকে দায়িত্ব চালানোর জন্য সকল শিক্ষা আয়োজনে সজ্জিত হয়ে বড় হয়েছেন রাজপরিবার থেকে। দেখতে চমৎকার ছিলেন। সে যার সময় সবচেয়ে উপভোগের সময়ের জীবনের সেই সময়টা তিনি এমন কিছু অনুভব হয়েছেন যার জন্য তিনি ধ্যানে চলে গেছেন পাহাড়ি অঞ্চলে, ভিক্ষা করেছেন। ভিক্ষু পদ্ধতি বলে দিয়েছেন নামাজ অর্থে নত শিকার। নামাজ অর্থ যদি নত শিকার হয়, তিনি নত শিকার হয়ে চলার একটা চমৎকার পথ দেখিয়ে দিয়ে গেছেন জীবনযাপনের জন্য। এখানে অবশ্যই তাকে একটা রুচিতে দেখা যাচ্ছে, কিন্তু ব্যাপার হলো এরকম যে তিনি একজন রাজা হয়ে মানে প্রজাদের একটা স্তরকে তিনি দেখিয়েছেন এভাবে করে। কারণটা কি? কারণ তো অবশ্যই একটা কিছু আছে। নমনীয়তার প্রতি নামাজটাকে তিনি এভাবে দেখিয়েছেন। তিনি একটা প্রার্থনা দিয়েছেন, জগতের সকল প্রাণী সুখী হোক, মঙ্গল লাভ করুক। মানে জগতের সকল প্রাণী সুখী হোক, মঙ্গল লাভ করুক ব্যাপারটা এরকম দ্বারা যদি জগতে প্রাণী বসবাস করে তাহলে কিন্তু তারা সুখী থাকবে। আলো যেমন ধাক্কা লাগে না, তাদেরও একের সাথে আরেকে ধাক্কা লাগবে না। কিন্তু যদি জগতে প্রাণীভিন্ন আর কোনো প্রাণী থাকে তাহলে অবশ্যই ধাক্কা লেগে যাবে। সেক্ষেত্রে অবশ্যই জগতের প্রাণীদের সুখ শান্তির সমস্যা হবে, এটা হওয়ারই কথা। আর এই ব্যাপারটাই সূক্ষ্ম একটা ব্যাপারের দিকে তাকিয়েছিলেন তিনি হয়তো ওই কাজ চালানোর সময়। তিনি একটা কিছু আজ করেছেন, সেই জন্য তিনি পথে নেমে সেটা ভিতর থেকে দেখে একটা প্রার্থনা দিচ্ছে। তার প্রার্থনায় বোঝা যাচ্ছে যে জগতের সকল প্রাণী সুখী হোক, মঙ্গল বা কল্যাণ লাভ করুক। মানে জগতের প্রাণী সুখ ও মঙ্গল কল্যাণ লাভ করার জন্য প্রার্থনা করতে হচ্ছে। তার স্বতঃস্ফূর্তভাবে সুখে কল্যাণে থাকতে পারছে না, এমন একটা কিছু জগতের প্রাণীর মধ্যে বিরাজমান আছে, তাহলে যেটা প্রকৃতির ভাষা প্রবৃত্তির সাথে নয়,
প্রকৃতি একটা প্রকৃতির বিশ্ব প্রকৃতি, একটা ভাষার প্রকৃতি, একটা নিজস্ব উচ্চারণ আছে। সে উচ্চারণ বিরুদ্ধে একটা উচ্চারণ, এইখানে একটা ব্যাপার অবশ্যই অনুধাবিত যে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি বলে একটা ব্যাপার আছে। এই পৃথিবীর সূর্য চারদিকে ঘোরে, ঘোরার সময় তার ঘূর্ণায়মানের কারণে একটা ভিতরে চৌম্বক ক্রিয়া তৈরি হয়। এই পৃথিবীর মাঝখানে একটা গ্রানাইট আছে, তারপরে একটা চৌম্বক প্রভাব তৈরি হয়। সেই চৌম্বকীয় প্রভাবের আবেশেই প্রকৃতির উপরে বা ভিতরে বিরাজমান যে প্রাণীগুলো আছে তাদের মধ্যে কিছু অনুভূতি সঞ্চারিত হয় ওই চৌম্বকের আবেশেই। এগুলো সব চৌম্বকীয়, যেমন আবেগ, দরদ, অনুভূতি, অনুভব, এই যে হৃদয়ঙ্গম ব্যাপারগুলো আছে সব চৌম্বকীয়। এইটা ওই ভাষা প্রবৃত্তি আছে, মধ্যাকর্ষণ শক্তি, তার সাথে থেকে পরিচালিত হয় এই জগতের প্রাণীর, তার আওতাভুক্ত জগতের প্রাণীগুলো আছে, তার একই চৌম্বক ক্রিয়ায় থাকে। এবং এখানে একের সাথে ধাক্কা লাগার কোনো অপশন থাকে না। এর মাঝে যখন অন্য কোনো প্রাণী যে বিরাজমান হয়, যেটা ওই ক্রিয়ার সাথে সম্পৃক্ত নয়, যেটা মধ্যাকর্ষণ শক্তির সাথে সম্পৃক্ত, সেই উচ্চারণের সাথে বিপরীত কোনো উচ্চারণ, তখন তার সাথে ধাক্কা লেগে যায়। এমন একটা অস্তিত্ব থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা অবলোকন করে অমন একজন মেধাবী এবং ব্যক্তিত্বময় পুরুষ প্রার্থনা করেন জগতের সকল প্রাণী সুখী হোক, মঙ্গল লাভ করুক। এটাকে অগ্রাহ্য করা কিছু নেই। এবং তিনি নামাজ অর্থে, সত্য অর্থে যেটা নত শিকারের একটা চমৎকার পথ দেখিয়েছেন। এই নামাজ একটা ভিক্ষা পদ্ধতি দেখিয়েছেন, অথচ এই ভিক্ষা পদ্ধতিকে বন্ধ করে মোহাম্মদ নামে একজন ব্যক্তি বিখ্যাত হয়েছেন। এটা এইখানে যে কোনো একজন ভিক্ষুক হোক, এনিহাউ যে ভিক্ষুক হোক, ভিক্ষুকরা কিন্তু ভিক্ষা করতে হলে প্রথমে নত স্বীকার করতে হবে। তার প্রস্তুতির মধ্যে প্রথমে তাকে রাখতে হবে, তার নত স্বীকার করতে হবে। সেক্ষেত্রে নামাজি, কোনো ভিক্ষুক নয় নামাজি ছাড়া, হয়তো পারে একটু কুরুচিপূর্ণ নামাজ, কিন্তু নামাজি সে। নামাজ শব্দের হৃদয়ঙ্গম অর্থ যদি হয় নত স্বীকার করা। নামাজের নাম বলে অন্য কিছু করা নামাজের সাথে যায় না, এটা কিন্তু নামাজ না। নামাজের উল্টা পিঠে চলার কিছু হবে না। এই জগতের একটা রুচি আছে নিজস্ব, সেই রুচি থেকে সরে যাওয়া আর কি। মানে জগতে যেটা ভাষা আছে, জগতে এই প্রাণীর নিজস্ব চলার পথে তার বিপরীত একটা উচ্চারিত ভাষা। আচ্ছা, এমন কোনো অস্তিত্ব কি থাকতে পারে যেটা জগতে নয়, জগতে হঠাৎ করে বেড়েছে? অথবা জগতে যে জীবনযাত্রা অন্যরকম ছিল এখন সেরকম আর নাই, মাঝখানে কিছু ঘটে গেছে? দেখি তো তথ্য আছে কি না কিছু। আমার কাছে তথ্য হচ্ছে এরকম একটা সময়, প্রায় কয়েক মাস অথবা কয়েক বছর একটা না পৃথিবীতে বৃষ্টিময় উল্কা পড়েছিল, বৃষ্টি মানে উল্কা বৃষ্টি হয়েছিল কয়েক মাস কয়েক বছর ধরে একটা না, এই সমস্ত পৃথিবী জুড়ে। আর তার আগে এই পৃথিবীতে মানুষ ছিল, খুব সুন্দর সভ্যতা ছিল, জীবনযাত্রা ছিল অত্যন্ত চমৎকার, হৃদয়ঙ্গমী। কারণ সেখানে কোনো স্বর্গীয় ভূখণ্ডের পৃথিবী, যারা চাঁদে গিয়েছে তারা চাঁদ থেকে দেখেছে পৃথিবীটা দেখতে কত সুন্দর, স্বর্গীয় গোলক মনে হয় দেখতে, অনেক রঙে রঙিন, চাঁদের মতো সাদা ফ্যাকাশে না, চমৎকার দেখতে পৃথিবীটা। এটা একটা স্বর্গীয় ভূখণ্ড। এই স্বর্গীয় জীবনযাপন সেই সময় ছিল, বিজ্ঞান প্রযুক্তি সবই ছিল, অনেক আধুনিক, অনেক চমৎকারই ছিল। এই সব ধ্বংস হয়ে যায়। অনেক প্রাণী এই একটার পর একটা উল্কাপাতে মানে মরতে মরতে, কেউ মানে শুধু কাঁদতেছে দিনের পরে দিন, তারপরে একটা পরে বাড়ি খেতে মরেছে, বিভৎস সব ব্যাপার স্যাপার। এরকম করে প্রায় জগতে প্রায় ম্যাক্সিমাম প্রাণী একসময় নাশক হয়ে গিয়েছিল প্রায়। তারপর কিছু আবার জেগে উঠেছে অবশ্যই। এই উল্কা বৃষ্টির খবরগুলো হয়তো তথ্য প্রযুক্তির সহযোগিতায় পাওয়া যায়। একটা না কয়েক মাস বা কয়েক বছর পৃথিবী জুড়ে উল্কা পড়েছিল বৃষ্টির মতন। আর তার আগে এই পৃথিবীতে চাঁদ ছিল দুইটা, একটা ছোট চাঁদ, একটা বড় চাঁদ। এটা তথ্য প্রযুক্তি খুঁজলে পাওয়া যাবে, তথ্যটা আছে কোথাও না কোথাও, যে পৃথিবীর চাঁদ ছিল দুইটা, একটা ছোট ছিল, একটা বড় ছিল। লালন একটা গান আছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। হয়তো তিনি অনুভব করেছিলেন ব্যাপারটা। তিনি অবশ্যই তথ্য প্রযুক্তির সুবিধা পান না, বিভিন্ন জায়গাতে বইয়ের সুবিধা পান না, তবে তিনি অনুভব করতে পারেন, কারণ এটা সম্ভব।
পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির সাথে যে হৃদয়ঙ্গমগুলো নিহিত থাকে, তারা ধ্যানে বসলে ওই মধ্যাকর্ষণ শক্তির কাছে কালে কালে যে ঘটনাগুলো ঘটে তার একটা চৌম্বকীয় আবেশ লেগে থাকে। সেই আবেশ থেকে তিনি আবার সেটা হৃদয় জানিয়ে দিতে পারে। প্রকৃতি একমাত্র বিভিন্ন সময়ের খবর। আর সেভাবে লালন হয়তো ধ্যানে প্রকৃতির মাঝ থেকে সেই খবরগুলো নিয়েছেন এবং সেই টাচ করেছেন। এই পৃথিবীতে 2টা চাঁদ ছিল, ছোট চাঁদটা বড় চাঁদটা গ্রাস করেছে। যারা চাঁদে গিয়েছে তারা দেখেছে পৃথিবীর অপর পাশটা ভয়ঙ্কর রকম বিভৎস। একটা চাঁদে গিলে খেয়েছে যেন। ওই চাঁদটা আমরা ওই পাশটা আমরা এই পাশে দেখি না, ওই পাশটা ওই পাশেই থাকে। চাঁদের যে পাশটা আলো পড়ে সেই পাশটা আমরা দেখি। আমাদের এই পাশে সূর্য যখন আলো পড়ে না চাঁদে, তখন অপর পাশে আলো দেখা যায় সূর্যের। ওই পাশটা বিভৎস, ওইটা এক হয়ে গেছে 2টা চাঁদ। আর এই 2টা চাঁদ এক হয়ে যাওয়ার পিছনে মূল কারণ এই মাসের পর মাস, বছরের পর বছর বৃষ্টির মতো উল্কাও ঝরেছিল পৃথিবীতে। সে উল্কায় অজস্র মাটি বা ভিন্ন ধরনের মাটি পৃথিবীতে বেড়েছে। এর পরিমাণ হিউজ। এইটা কিন্তু পৃথিবী যে ওয়েট স্বাভাবিকভাবে আগে চলমান ছিল তাও ভুক্ত না, তার মাঝে অনুপ্রবেশ করা আর কিছু ভার, চাপিয়ে দেওয়া কিছু ভার এই পৃথিবীরও ভর করেছে। অনেক মাটি, এই মাটি ভর করাতে মাটি হোক বা অন্য কিছু হোক, এর মধ্যে খনিজও থাকতে পারে, এই পৃথিবীতে ভর করেছে। এই ভর করাতে পৃথিবীর ওজন বেড়ে গেছে। পৃথিবী ঘূর্ণায়ন পথে গতি বদলেছে। হতে পারে আগে হয়তো 365 দিনে পৃথিবী ঘুরতোই না সূর্যের চারিদিকে, এমন একটা অঙ্কে ঘুরতো স্বর্গীয় ভূখণ্ডের সাথে মানানসইতা, অর্থাৎ তাও অনেক চমৎকার অঙ্কে মিলে যেত। 365 দিন 6 ঘন্টা 7 সেকেন্ডের কোনো ফের লেগে যেত না। হতে পারে তার ভারসাম্য ঠিক রাখতে পৃথিবী তার ঘূর্ণায়ন সামান্য বদল করেছে। আর 2টা চাঁদকে এক ছোটো চাঁদটা দিয়ে বড় চাঁদটা খাইয়ে ফেলে ভারসাম্যটা ঠিক রেখেছে সে। এভাবে প্রথম ধাপে পৃথিবীটা বাঁচল। আর পৃথিবীর অজস্র জীবন কাটতে কাটতে মারা গেল। পৃথিবীর কোথাও সাগর ছিল, সেখানে সাগর হয়তো ভরেই গেল, সেখানে হ্রদ হয়ে গেল, অতটা বিল হয়ে গেল আস্তে আস্তে। আবার কোথাও সমতল ভূমি ছিল, একটা সভ্যতা ছিল, সেখানে সেই সাগরের জলগুলো সব সভ্যতার উপর দিয়ে গড়ায় চলে গেল। সব মুহূর্তের মধ্যে শহর ডুবে গেল। সেখানে আস্তে ধীরে একটা সাগর হয়ে উঠল। আর ওই সভ্যতাগুলো ওই সাগরের তলে চলে গেল। সেখানে কংক্রিটের পাথরে পড়ে রইলো। সেই ভিতরের লোকগুলো কিছুই বুঝলো কোথা থেকে কখন কী হলো, কোথা থেকে জল আসলো, কেন কীভাবে এত বড় শহরের মধ্যে জল আসে কোথাতে, তার কিছু বুঝতে পারতো। সাগর দ্বারা জানলো অনেক দূরে সাগর, সেই সাগর এখানে আসলো, এসে পড়লো কীভাবে, বোঝার উপায়ও পারল না, তারা শেষ হয়ে গেল। তথ্যপদ্ধতি হয়তো খবর দিতে পারবে সেই সব জিনিসের পরিত্যক্ত জিনিসপত্র সাগরের তলে হয়তো পাওয়া যাবে। শহরগুলোও হয়তো কিছু কোথাও নমুনা মিলবে। কোথাও পাহাড় ছিল না, সেখানে পাহাড় হয়ে গেল। টোটাল কত সমস্ত পৃথিবীর জিওগ্রাফি বদলে গেল। এর মাঝে পুরাতন প্রাণী কিছু রয়ে গেল, হয়তো কিছু মানব সত্যনিষ্ঠ, যেটা ন্যাতবিশ্ব প্রকৃতির আওতাভুক্ত জীবন, তারা কোথাও কোথাও থেকে গিয়েছিল, কোনোভাবে ফেস করেছিল ব্যাপারটাকে। আর এই উল্কাপাতগুলো কোথা থেকে এসেছিল একটু খুঁজি, তথ্য আরও দেবে আমাদেরকে অনেক কিছু। অস্ট্রেলিয়াতে 2টা পাথর পাওয়া গেছে, গোল গ্রানাইট। পরীক্ষা করলে দেখা যায় এইগুলো পৃথিবীর পাথর নয়। আর পাথরগুলো যেরকম গোল, যেরকম গ্রানাইট শক্ত, এটা কোনো একটা গ্রহের মধ্য অংশে কুসুমের মতো মানায়। এই পৃথিবীর মাঝেও এরকম একটা কুসুমের মতো অংশ আছে, যে আমাদের মধ্যকর্ষণ শক্তি নিয়ে একবার কেন্দ্রস্থল। চৌম্বকীয় ঘূর্ণায়মান সময় একটা চৌম্বক শক্তি ওর মধ্যে বল ক্রিয়া হয়, সেক্ষেত্রে চমৎকার একটা সফটওয়্যারিং ওয়ার্ক করতে থাকে। সেই গড পাওয়ার আর্থ ফ্যাকাল্টি, ওরকম ওটা চৌম্বকীয় পাথর থাকে, গ্রহের মাঝে থাকতে পারে। সেখানে 2টা পাথর পাওয়া গেছে অস্ট্রেলিয়াতে। সিঙ্গাপুরে শুনেছি একটা পাথর আছে ওরকম। মক্কাশরীফের হাজরে আসাদ পাথরটা নাকি ওরকম কিছু একটা। এর উপরে নাকি ইব্রাহিম বসত, মোহাম্মদ বলেছে জান্নাতি পাথর। আর আমাদের পৃথিবীতে শুনেছি নাথ, এর পুরাতন নাম নাথ, ইংরেজিতে আর্থ।
এই পৃথিবীটার নাথ। আর নাথ, হ্যাঁ, নাথ নামে একটা গ্রহ থাকতে পারে, নাথের নামে একটা গ্রহ ছিল। এটা পৃথিবী পাথর নয় বলেছে, ঠিক আছে, এটা পৃথিবী পাথরই নয়। আবার দেখি বারমুডা ট্রায়াঙ্গল নামে একটা স্থান আছে আটলান্টিক মহাসাগরে, সেখানে মাঝে মাঝে মধ্যাকর্ষণ শক্তি বিট্রে করে, ভাসমান জাহাজ ডুবে যায়, উড়ন্ত প্লেন ডুবে যায়, সেখানে জল ও তরঙ্গ আলাদা। এই স্থানটাকে রেড সিগন্যাল দিয়ে বারমুডা ট্রায়াঙ্গল নামে আখ্যায়িত করা হয়েছে। কোনো সায়েন্টিস্ট বলেছে সাগরের গভীরে এখানে একটা মৃত নক্ষত্র পড়ে আছে। ও মধ্যাকর্ষণ শক্তির সাথে চ্যালেঞ্জ করাতে এটা হয়। ওইখানে যে কোনো উপায় যাবে, যেতে পারছে না, সে তার চ্যালেঞ্জ শক্তি প্রয়োগ করে হয়তো বা, এই জন্য তারা যেতে পারছে না। খুব গভীর স্থান বারমুডা ট্রায়াঙ্গেলের। এখানে মৃত নক্ষত্র যদি সত্যি পড়ে থাকে তাহলে বুঝতে সময় লাগে না যে আরও কিছু ওরকম গোল গোল পাথর বিভিন্ন সাগরে, জঙ্গলে বা পাহাড়ে অজানা স্থানে পড়ে আছে। সম্ভব হতে পারে। সেক্ষেত্রে এই যে আমাদের একটা সূর্য আছে, নক্ষত্র, এই নক্ষত্র আতর্তর গ্রহ আছে, এই গ্রহগুলো আওতাভুক্ত। আমাদের এই সূর্যের পরিবেশের বাহিরে আবার আরও অনেক নক্ষত্র আছে, তাদের আওতাভুক্ত অনেক গ্রহ আছে। হতে পারে কোনো একটা নক্ষত্র গ্রহ পরিবেশ সব ধ্বংস হয়ে গিয়েছিল, তার একটা গ্রহের মধ্য অংশের নাম হলো ওই নাথ। অস্ট্রেলিয়াতে আরও দুটো পাওয়া গেছে, হয়তো তার আরও অন্য কোনো নাম ছিল। শ্রীলঙ্কায় শুনেছি একটা, ওরকম ওটাও হয়তো একটা কোনো একটা গ্রহাঙ্কিত নাম ছিল তার, এরকম হতে পারে। তাহলে দেখা যাচ্ছে স্টিফেন হকিংস একটা স্থানের কথা বলছে, ব্ল্যাক হোল। হ্যাঁ, তা আমাদের কাছে একটা আছে জানা যায়, হতে পারে সেই স্থানটাই ধ্বংস এখানে